দরজায় জোরালো টোকার শব্দে হৃদির ঘোর যেন ভেঙে গেল। তার হৃৎপিণ্ড তখন ধুকপুক করছে, যেন কোনো বড় বিপদ থেকে বেঁচে ফেরার হাঁপ ছেড়ে বাঁচল সে। দরজার ওপাশে মানুষটির জন্য মনে মনে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করল হৃদি। লজ্জায় চরম অস্বস্তিতে তার মুখটা টকটকে লাল হয়ে উঠল, যেন কেউ আগুনের আঁচ দিয়েছে তাতে। নিজেকে সামলে নিয়ে সে এক ধাপ পিছিয়ে গেল। সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে গেল। এমন একটা মুহূর্তে ব্যাঘাত ঘটায় সে রীতিমতো বিরক্ত। সে গম্ভীর গলা বলল, কামিন। দরজা খুলে ভেতরে ঢুকলো সুজন। সে বুঝতেই পারেনি ভেতরে ঠিক কী পরিস্থিতি চলছে। হৃদিকে এভাবে সৌহার্দ্যের চেম্বারে অপ্রস্তুত অবস্থায় দেখে সুজন একটু অবাক হয়ে বলল, ও এখানে কি করছে? কি করছিস ওর সাথে? এরকম ভয় পেয়ে আছে কেন? সৌহার্দ্যের বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। কি করতে দিয়েছিস তুই? কি করতে দিয়েছিস তুই, স্টুপিড? কি এমন কাজ যে তোর এখন না আসলে হতো না? সৌহার্দ্যের এমন বেপরোয়া কথায় হৃদির অবস্থা নাজেহাল। সে বিড়বিড় করল, অসভ্য লোক বলে এক সেকেন্ড আর দাঁড়ালো না, দৌড়ে কোনো রকমের সুযোগ বুঝে পালিয়ে গেল। এদিকে সৌহার্দ্যের এমন আচরণে সুজন থতমত খেয়ে গেল। সুজনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্য রাগ আর বিরক্তি নিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে না থেকে বল কেন এসেছিস? সুজন একটা বাঁকা হাসি দিয়ে বলল, তুই এমন রেগে যাচ্ছিস কেন? কাহিনী কি বল। বউ মানি না, বউ মানি না সুজন বাকি কথাটা শেষ করতে পারল না, তার আগে সৌগত চেঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ সুজন, ফালতু কথা বলবি না। ও একটা পড়া বুঝতে পারেনি ক্লাসে, তাই বুঝে নিতে এসেছে। সৌগত দাঁত কেলে হাসতে হাসতে বলল, এমন একটা ছাত্রী কেন যে নাই? দরজা বন্ধ করে আর বলতে পারল না। সৌগত ফাইল ছুঁড়ে দিয়ে বলল, গো। সুজন ফাইলটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যাবে, তার আগে কিছু একটা মনে পড়তে থমকে দাঁড়ালো। সৌহার্দ্য বিরক্তি নিয়ে তাকালো। সুজন সিরিয়াস মুখ নিয়ে বলল, তোর শতান আসছে। সৌহার্দ্য চেঁচিয়ে উঠল, হোয়াট ইজ শতান? সুজন একটু ভাবুক হয়ে বলল, মেয়েদের বেলায় যাকে সতীন বলা হয়। সৌহার্দ্য ভুরু কুচকে তাকালো সুজনের, একটু মনে করার চেষ্টা করে বলল, ওই যে বীরের চাচাতো ভাই, যার কথা বীর বলতো হৃদি যাকে ছোটবেলায় বিয়ে করব বলে হেদিয়ে মরতো, তাজওয়ান শিকদার এই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। কথাটা বলে আবারও যেতে যেতে বলল, ভাই সাবধানে থাকবি, বউ কিন্তু আগে থেকে ক্রাশ খেয়েছে। সৌহার্দ্য রাগী দৃষ্টিতে তাকালো। সুজন কোনো রকম ফাইলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে হলো। সুজন চলে যেতে সৌহার্দ্য রাগে বিড়বিড় করে উঠল, এই দেড় ব্যাটারির জীবন বরবাদ করে দিল। শান্তি নেই কপালে, ছেঁড়া জিন্দিগি। কলেজের গেট দিয়ে বের হতে হৃদির চোখ আটকে গেল সামনের দৃষ্টটিতে। আরহানের সাথে সায়েদা চৌধুরী দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সমস্ত সংকোচ আর দ্বিধা ভুলে হৃদি দৌড়ে গিয়ে জাপটে ধরল সায়েদা চৌধুরীকে। তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো এক আত্মনাদ, আম্মু আপনি আপনি এখানে কিভাবে? সায়েদা চৌধুরীর দুই হাতে হৃদিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। অভিমান আর আদরের মিশ্রণে ভারী গলা বলল, কে তোর আম্মু? সত্যি যদি মা বলে মানতিস তবে কি এভাবে বুক খালি করে চলে আসতে পারতিস? হৃদির চোখের কোণে জল চিকচিক করছে, কিন্তু গলার কাছে একটা পাথরের মতো দলা পাখি আসছে কান্না। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার মুখ ফসকে বেরিয়ে এলো না। তার মনের আর্তনাদ প্রতিধ্বনি করে উঠল, আমি কি করবো আম্মু? যার জন্য তুমি আমাকে নিজের করে নিয়ে গেছিলে সে তো আমাকে চায় না। সে তো আমাকে এক মুহূর্তের জন্য মেনে নিতে পারছে না। মনের গহীনে জমানো এই তীব্র হাহাকারগুলো সে কেবল নিজের ভিতরে চেপে রাখল। সায়েদা চৌধুরীর বুক থেকে মাথা তুলে চোখের জল মুছে হৃদি স্লান স্বরে জিজ্ঞাসা করলো, আপনার শরীর এখন কেমন আম্মু? ওষুধগুলো ঠিক মতো খাচ্ছেন তো? সায়েদা চৌধুরী হৃদির কপালে আলতো করে একটা স্নেহের ভাঁজ চুমু খেলেন। ভেজা চোখে হাসার চেষ্টা করে বললেন, খাচ্ছি মা, সব খাচ্ছি। তুই এখন আমার সাথে চল। হৃদি অসহায় চোখে তাকিয়ে বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করে বলল, না আম্মু প্লিজ রাগ করবে না, আমি যেতে পারবো না। সাহেদা চৌধুরী হৃদির হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে কাঁপা কাঁপা স্বরে বলল, আমার জন্য চল। আমার মেয়ে হয়ে, তোকে বাবুর জন্য যেতে বলছি না। আমার মেয়ে হয়ে তুই কি তোর মায়ের কথাটা রাখতে পারবি না? মাত্র 2 দিনের জন্য একটু ঘুরে আয় না মা। হৃদি কিছু বলতে যাবে, ঠিক তখনই আরহান
কাতর স্বরে বলল, প্লিজ বোন তুই চল, আমি কথা দিচ্ছি 2 দিন পর তোকে আমি নিজেই শিকদার বাড়িতে দিয়ে আসবো। হৃদির চোখের সামনে ভেসে উঠল এক ঝাঁক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, একটা মানুষের অবহেলা আর তিক্ততার জন্য কি বাকি সবার এই পবিত্র ভালোবাসা সে অস্বীকার করতে পারে? হৃদি আর অমত করল না, মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। দীর্ঘ 1 মাস 20 দিন পর হৃদি যখন চৌধুরী বাড়ির চেনা চৌখাটে পা রাখলো, তখন তার বুকের ভিতরটা কেমন যেন হু হু করে উঠল। যে বাড়িতে সে তার জীবনে 4টি বছর হাসি কান্না আনন্দ বেদনা মিছিলে কাটিয়েছে, আর সেই প্রিয় অন্দরমহলে প্রতিটি কোণ তার হৃদয়ের এক অদ্ভুত শূন্যতার নস্টালজিয়া জাগিয়ে তুলল। হৃদির চোখ জোরে ভিজে এলো। সে মায়াভরা দৃষ্টিতে বাড়ির চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। ঠিক তখনই সব নীরবতা ভেঙে সাথী আর রিভা দৌড়ে এসে হৃদিকে জাপটে দিল। সাথীর চোখের কোণ চিকচিক করছে। সে হৃদিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলা বলল, এতটা নিষ্ঠুর তুই কিভাবে হতে পারিস হৃদি? একটা মানুষের ভুলের শাস্তি তুই আমাদের সবাইকে দিচ্ছিস কেন? সাথীর কথার রেশ কাটতে না কাটতে রিভা তার স্বভাবসুলভ চঞ্চলতা প্রায় কেঁদে ফেলে বলল, আমি এখানে থাকা পর্যন্ত তোমাকে আর এখান থেকে এক কদমও যেতে দেব না, বলে দিলাম। দরকার হলে ভাইয়াকে আমি বাড়ি থেকে বের করে দেব, তবুও তোমাকে যেতে দেব না। রিভারের পাগলামি হৃদি ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ওদের দুজনকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল। এই ভালোবাসাটুকুই তো ছিল তার বেঁচে থাকার রসদ। ওদের এই খুনসুটির মাঝে হঠাৎ রিমা চৌধুরী উপস্থিত হলেন। হৃদির দিকে তাকিয়ে তিনি কিছুটা ইতস্তত বোধ করলেন। দৃষ্টি এক ধরনের অপরাধবোধ আর অস্বস্তি। তিনি ঢোক গেলে অনুতপ্ত সুরে বললেন, কেমন আছিস? হৃদি কিছুটা অবাক হলো। রিমা চৌধুরীর কাছ থেকে এমন সৌজন্যবোধ আশা করেনি সে। তবুও হৃদি নিজেকে সামলে নিয়ে মুখে এক চিলতে স্নিগ্ধ হাসি টেনে বলল, ভালো আছি ছোট মা। চৌধুরী বাড়িটা আজ যেন দীর্ঘদিন পর পূর্ণতা পেল। প্রতিটি দেওয়াল যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সুর বাজছে। সন্ধ্যা প্রায় গড়িয়ে এসছে। সারাদিন হাড়ভাঙা খাটুনি, টানা 2টো ওটি, সব মিলিয়ে সৌহার্দ্যের জন্য আজ শরীর আর মনের দিক থেকে পুরোপুরি নিঃশেষ। ড্রয়িং রুমের সে সোফায় শরীরটা এলিয়ে দিল। পরনে কালো শার্টটা প্যান্টটা থেকে কিছুটা বেরিয়ে এসছে। কপালে লেপ্টে থাকা অবিন্যস্ত চুলগুলো তার চূড়ান্ত ক্লান্তির সাক্ষী দিচ্ছে। চোখের পাতা দুজনে একে অপরের সাথে আঠার মতো লেগে আছে। হঠাৎ করে পাশে কারো উপস্থিতি আভাস পেল সে। চোখ না খুলতে আলতো করে মাথাটা ফেরালো। ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল শরবতের গ্লাস। তৃষ্ণার্ত শরীর আর অবচেতন মন কোনো যুক্তি মানল না। সে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে এক পলক সবটুকু পান করে ফেলল। কিন্তু শরবতের স্বাদটা জিভে আসতে কেমন যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। চোখ মেলে তাকাতে তার সমস্ত ক্লান্তি মুহূর্তে উবে গেল। সামনে দাঁড়িয়েছে হৃদি। সৌহার্দ্য পলকহীন তাকিয়ে রইল। পরক্ষণে ভাবল হয়তো মনের ভুল, অতিরিক্ত ক্লান্তিতে ভ্রম দেখছে। বিড়বিড় করে কিছু একটা বলে সে আবারও চোখ বুজল, কিন্তু দ্বিতীয়বার তাকাতে বুঝলো এটা ভ্রম নয়, হৃদি আসলেও তার সামনে দাঁড়িয়েছে। তবুও সে কোনো কথা বলল না। চেহারায় কোনো পরিবর্তন রেখা ফুটল না। হৃদি যখন খালি গ্লাসটা নিয়ে নিঃশব্দে চলে যেতে চাইল, সৌহার্দ্য গলা খাঁকড়ে দিয়ে এক রাশ নির্লিপ্ততা নিয়ে বলল, 1 কাপ কফি নিয়ে উপরে আসো। সে ওঠার জন্য প্রস্তুত নিতে হৃদি তীক্ষ্ণ স্বরে থামিয়ে বলল, শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বাড়িতে আমি এসেছি আম্মুর মেয়ে হয়ে, 2 দিনের জন্য অতিথি হয়ে। একদম বউ ভেবে আমাকে হুকুম করবেন না। সৌহার্দ্য স্থির হয়ে কয়েক সেকেন্ড হৃদির চোখের দিকে তাকিয়ে রইল। তারপর তার কণ্ঠে সেই চিরচেনা গাম্ভীর্য ফুটে এলো, ঠিক আছে, এই আম্মুর মেয়ে, আমাকে আম্মুর ছেলে ভেবে না হয় 1 কাপ কফি দিয়ে যান মিসেস চৌধুরী। হৃদি ঠোঁট বাঁকিয়ে দৃঢ় গলায় বলল, পারবো না, আমি আপনাকে একদম বিশ্বাস করি না। কফির বাহানায় রুমে নিয়ে গিয়ে ঠিক সকালের মতো বলবেন, কার অনুমতিতে আমার বাড়িতে এসেছো, এর জন্য ফাইন দিতে হবে, অসভ্য ডাক্তার। সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ ভাঙল। রাগ আর বিরক্তি মিশিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, মুখ চালানো বন্ধ করে রুমে কফি নিয়ে এসো। বলে সে আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। হনহন করে উপরের দিকে চলে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা হৃদি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অসভ্য লোক, 2 মিনিট ভালো ব্যবহার করলে যেন ইজ্জত চলে যাবে। হৃদি সৌহার্দ্যের জন্য কফি নিয়ে যাওয়ার বদলে আমিনা খালাকে দিয়ে পাঠিয়ে দিল। ওদিকে ফ্রেশ হয়ে বেরিয়ে টি টেবিলে কফির মগ দেখে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। হৃদি নিজে এলো না। এই বিষয়টা তার মেজাজ আরও বিগড়ে দিল। মাথাটা তাওয়ালে দিয়ে মুছছে তাড়াহুড়ো করে একটা শার্ট গায়ে জড়িয়ে সে নিচে নেমে এলো। সোফায় গা এলিয়ে দিলে রিমোট টিপে
টিভি চালু করতে তার মনটা যেন অগোচরে রান্নাঘরের দরজার দিকে বারবার ছুটে যাচ্ছে। ততক্ষণে ড্রয়িং রুমে উপস্থিত সারহান চৌধুরী আর আরহান রীতিমতো অবাক। তারা যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য এর কিছু দেখছে। সৌহার্দ্য হাসপাতাল থেকে ফেরার পর নিজের রুমে নিজেকে বন্দি করে রাখে। খাওয়ার টেবিল ছাড়া বাড়ির কেউ তাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেনি। আজ এই অভাবনীয় দৃশ্য দেখে বাবা আর বড় ভাই তার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো সে ভিন গ্রহের প্রাণী। অবশেষে বিরক্ত ছেড়ে ফেলে সৌহার্দ্য করা গলা বলল, হোয়াটস দ্য প্রবলেম? হোয়াট আর ইউ লুকিং অ্যাট অ্যান্ড আই মি লাইক দ্যাট? ছেলের এমন মেজাজি প্রশ্নে সারান চৌধুরী গলা খাঁকড়ে দিয়ে একটু হাসি টেনে বলল, না আসলে ভাবছিলাম আজ সূর্যটা ঠিক কোন দিকে উদয় হলো। বাবার ব্যঙ্গাত্মক কথায় সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। পাশে আরহান জোহাকে কোলে নিয়ে বসেছিল। ছোট্ট জোহা বাবার কোল থেকে অবাক চোখে বারবার তার চাচুর দিকে তাকিয়ে রইল। সৌহার্দ্য জোয়ার আদুরে গালটা আলতো করে টেনে দিয়ে হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল, কাম মাই বেবি চাচ্চু হিয়ার। সৌহার্দ্যের এমন সচরাচর না দেখা গেল গম্ভীর ভঙ্গি দেখে জোয়া হঠাৎ কেঁদে উঠল। সে ভয়ে বাবার বুকের ভিতর মুখ লুকিয়ে ফেলল। আরহান মেয়েকে আদর করে শান্ত করার চেষ্টা করলো, যাও না মা, চাচুর কোলে যাও না। কিন্তু জোয়া দু পাশে মাথা নেড়ে তার নিজের ভাষায় ভাঙা গলায় অভিযোগ করলো, তা তো ভয়। সৌহার্দ্যের মুখের আদল জোয়ার কান্নার মুহূর্তে থমথম করে উঠল। সে হাত গুটিয়ে নিতে সারহান চৌধুরী বিরক্তিতে খেঁকে উঠল। এমন রাক্ষসী মুখ করে বাচ্চা কোলে নিতে চাইলে সে তো ভয় পাবে। একটু হাসলে কি তোমাকে ট্যাক্স দিতে হবে? দেখলে তো কেমন ভয় পাইয়ে দিলে বাচ্চাটাকে। সহতে বিরক্তিতে চরম সীমা পৌঁছে রুক্ষ গলা বলে, আশ্চর্য, আমি তো আদর করে নিতে চেয়েছিলাম, ভয় পেলে আমি কি করব? বাবা ছেলের এই তপ্ত বাক্য বিনিময়ের মাঝে রিধি নাস্তার ট্রে হাতে প্রবেশ করলো। সবার সামনে নাস্তা সাজিয়ে সে শেষমেশ সৌহতের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু সৌহতে এমন ভাব করলো যেন টিভিতে কোনো অমূল্য কিছু দেখছে। সামনে রিধির অস্তিত্ব তার কাছে অর্থহীন। রিধি তার এই উপেক্ষা দেখে ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলো। কফির মগটা টেবিলে রেখে তিক্ত স্বরে বলল, আপনার কফি। সৌহদে একবার রিধির দিকে তাকালো না, শুধু নির্লিপ্তভাবে হাত বাড়িয়ে কফির মগটা নিল। রিধি যখন সেখান থেকে সরে আসতে উদ্যত, তখনই জোহা বাবার কোল থেকে ঝাঁপিয়ে রিধির কোলে আশ্রয় নিল, যেন রিধির কোল সে সবচেয়ে নিরাপদ। জোহাকে নিয়ে রিধি যখন রান্নাঘরের দিকে ফিরছে, সৌহার্দ্য দৃষ্টি তখন সেই দৃশ্যটার উপর। নিজের মনে মনে সে বিড়বিড় করে বলল, আমি কত আদর করে ডাকলাম, আমার কোলে এলো না, অথচ এই দেড় ব্যাটারি কোলে কেমন ঝাঁপিয়ে চলে গেল। নিজের ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগে কাজ করছিল সৌহার্দ্য। বাইরের নিস্তব্ধ ভেঙে হঠাৎ রুমের দরজাটা সজোরে খুলে গেল। লাফাতে লাফাতে ঘরে প্রবেশ করল রিপা। 17 বছর বয়সে হলেও মেয়েটার মধ্যে এখনও ছোটবেলার চপলতা একদম কমেনি। আদরে আহ্লাদে বেড়ে ওঠা ঘরের একমাত্র আদরের মেয়ে বলে কথা। সহদে বিরক্তির সাথে ভুরু কুঁচকে তাকালো। ল্যাপটপ থেকে চোখ না সরে গম্ভীর কণ্ঠে বলে, কি সমস্যা? এভাবে লাফাচ্ছিস কেন? আবার কি চাই? রিভা যেন ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল। ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে আদুরি গলা আবদার করলো, প্লিজ ভাইয়া, আমাদের একটু মার্কেটে নিয়ে চলো। কাল একটা রাক্ষসের জন্য কেনাকাটা করতে গিয়ে কিছু কিনে নিতে পারিনি। সৌহদের কাজ থামলো না, বরং কিবোর্ডে টাইপ করতে করতে নিরেশ গেল বলো, আই ডোন্ট হ্যাভ টাইম নাও রিভা। রিভা গাল ফুলিয়ে অভিমানী মুখটা ছোট্ট হয়ে গেল। সে আবদার শুরু বলল, প্লিজ ভাইয়া, ভাবিও যাবে বলছে। ভাবি শব্দটা শুনতে সৌহদের আঙুলে কিবোর্ড থেমে গেল। এক মুহূর্ত ভাবলো, তারপর ল্যাপটপটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি নিচে বের হচ্ছি। সৌহদের মুখে সম্মতিটুকু শোনামাত্র রিভার বিষণ্ণতা নিমেষে আনন্দের রূপ নিল। সে আর এক মুহূর্ত নষ্ট না করে খুশিতে ডগমগ হয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। নিচে গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে সৌগত। বার কয়েক হাতের ঘড়ির দিকে তাকালো, তারপর বিরক্তি নিয়ে বাড়ির গেটের দিকে চোখ রাখলো। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বেরিয়ে এলো রিধি আর রিভা। ওদের সাজগোজ দেখে সৌগত শুধু একবার তাদের দিকে তাকালো, তারপর কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রিভা আর রিধি পিছনের সিটের পাশাপাশি গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগে তারা নিজেদের গল্পে সমুদ্রে ডুবে আছে। তারা আর চারদিকে কোনো কিছু নেই। গাড়ির লুকিং গ্লাসে রিধি আর রিভার হাসি খুশি মুখের দিকে তাকালো সৌগত। তার কপালে বিরক্তির ভাঁজ নিয়ে গাড়ি স্টার্ট দিল, গন্তব্য উদ্দেশ্যে রওনা দিল। বসুন্ধরা শপিং মলে গেটে গাড়ি থামতে রিভা
রিদির হাত ধরে দ্রুত ভেতরে ঢুকে গেল। সৌহার্দ্য গাড়ি পার্কিংয়ের ঝামেলা সামলে যখন শপিং মলের ভেতরে প্রবেশ করলো, ততক্ষণে রিভা আর রিধি ক্লোথিং সেন্টারে পৌঁছে গেছে। রিভা ব্যস্ত হয়ে একের পর এক পোশাক দেখছে, আর রিধি পাশে থেকে উৎসাহ নিয়ে সেগুলো যাচাই করছে। রিধির মনে এক চিলতে আক্ষেপ, নিজের পকেট থেকে যে শূন্য, তাই নিজের জন্য কিছু দেখার সাহস তার নেই। রিভা বারবার রিধিকে জিজ্ঞাসা করছে, ভাবি দেখো তো এটা কেমন। রিধি এক ঝলক আর চোখে তাকালো সৌহার্দ্যের দিকে। সে অন্য যেন অন্য কোনো গ্রহে আছে, নির্বাক হয়ে ফোনে চোখ আটকে আছে। আশেপাশে কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল নেই। রিধি একটা দীর্ঘশ্বাস চেপে মনে মনে বলল, অন্তত ভদ্রতার খাতিরে কি একবারও জিজ্ঞাসা করা যেত না যে আমার কিছু পছন্দ হয় কি না? বললে কি আর আমি নিয়ে নিতাম? এতটুকু সৌজন্যবোধ কি মানুষের মধ্যে নেই? কেনাকাটা শেষে রিভা বলল, ভাইয়া চলো জুয়েলারি সেকশনে যাই। সৌহার্দ্য তখন ফোনের স্ক্রিনে মগ্ন। শীতল এবং গম্ভীর কণ্ঠে বলল, গোল্ড নাকি ডায়মন্ড? ডায়মন্ড। রিভা চল জলদি উত্তর। সৌহার্দ্য ওদের নিয়ে গেল এক অভিজাত ডায়মন্ড শপে। উজ্জ্বল আলোর নিচে রিংগুলো ঝিকমিক করছে। রিভা একটা একটা করে রিং দেখছে আর রিদির মত দিচ্ছে। রিদি বাধ্য হয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার অবচেতন মন বারবার সৌহার্দ্যের উদাসীনতার কথা ভেবে বিষণ্ণ হয়ে উঠছে। হঠাৎ সৌহার্দ্য গমগমে কণ্ঠস্বর তাদের নিস্তব্ধতা ভেঙে গেল। সে ফোনের দিকে চোখ সরিয়ে দোকানের সেলসম্যানকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলে, ওটা প্যাক করে দিন। সেদিকে তাকিয়ে অন্তত সাধারণ কিন্তু মর্জিত ডায়মন্ড সেট। রিদি মুহূর্তের জন্য সেদিকে তাকালো, কিন্তু দ্রুত চোখ সরিয়ে নিল। অবহেলার আর অভিমানে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। মনে মনে বলল, যা খুশি করুক, এই মানুষটা দিকে তাকাতেও এখন আর আমার ইচ্ছে করছে না। কেনাকাটা শেষ করে সৌহার্দ্য ওদের নিয়ে শপিং মল থেকে বেরিয়ে গেল। গাড়ি পার্কিংয়ের জায়গায় ওদের বসিয়ে রেখে সে সামান্য সময়ের জন্য কোথাও যেন গেল। কিছুক্ষণ পর ফিরে এসে যখন ড্রাইভিং সিটে বসতে যাচ্ছে, ঠিক তখনই রিদির চোখ পড়ল পাশের এক ফুচকা রেস্টুরেন্টে। লোভনীয় সেই দৃশ্য দেখে রিদি আর নিজের উৎসাহ সামলাতে পারল না। উৎসাহ নিয়ে বলল, রিবা চলো না ফুচকা খাই। কথাটা সৌহার্দ্য যেন বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। গম্ভীর গলায় ঝাড়ি দিয়ে বলল, অসম্ভব, এসব আনহেলদি খাবার খাওয়া যাবে না। রিদি এক মুহূর্ত দেরি করল না। রিবার হাত ধরে গাড়ি থেকে নামতে নামতে বিরক্তি নিয়ে বলল, অসভ্য লোক, আপনাকে তো কেউ জোর করে খেতে বলেনি, আমরা খাবো। বলতে বলতে তারা ফুচকার দোকানের দিকে এগিয়ে গেল। সৌহার্দ্য দাঁড়িয়ে রইল, কিন্তু মুহূর্তে দ্বিধা কাটিয়ে চরম বিরক্তি নিয়ে ওদের পিছু পিছু এগিয়ে এলো। রিভা আর রিদি একে অপরের সাথে খুনসুটি আর আনন্দে ফুচকা খাচ্ছে। সৌহার্দ্য ভুরু কুঁচকে এলো, যেন কোনো অদ্ভুত দৃশ্য দেখছে এমনভাবে ওদের দিকে তাকিয়েছে। রিদি খেয়াল করলো সৌহার্দ্যকে, একটু দুষ্টুমি করে বলল, একটা খান না, না হলে তো আপনি আমাদের দিকে তাকিয়ে থাকলে আমাদের পেট খারাপ হয়ে যাবে। সৌহার্দ্যের বিরক্তিতে চরম সীমায় পৌঁছে অন্যদিকে মুখ ঘুরে বলল, স্টুপিড, তুমি খাও। রিদি আর রিভার ফুচকা খাওয়া শেষ হলে সৌহার্দ্য কোনো কথা না বলে দোকানদারকে টাকা চুকে দেয়। তারপর অন্তত কাঠখোট্টা ভঙ্গিতে ওদের গাড়ি দিকে এগিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। টানা 2 ঘন্টা ধকল শেষে ঋত্বিক ক্লান্ত হয়ে শরীর নিজের রুমে পা রাখতে থমকে গেল। বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে নামি দামি ব্র্যান্ডের অসংখ্য শপিং ব্যাগ। কার কাণ্ড বুঝতে আর বাকি রইল না। রিদি এগিয়ে গিয়ে ব্যাগগুলো খুলল। ভেতরে 10-12টার মতো শাড়ি আর 3 পিস। শাড়ির অধিক্য বেশি, আর সবগুলো রং যেন একই ধাঁচের। পাতলা রঙের পাতা পাতার রঙের সাথে মিলিয়ে কেনা। রিদি নাক মুখ কুচকে বিড়বিড় করে বলল, দিতেই যখন চেয়েছিলেন তখন এত ভাব দেখানোর কী ছিল? বললেই তো পারতেন, অন্তত আমার পছন্দ মতো নেওয়া যেত। অসভ্য ডাক্তার কোথাকার। গজগজ করতে করতে চোখে পড়লো সেই ডায়মন্ড সেটটার উপর। শপিং মলে এটাকে সৌহার্দ্য প্যাক করতে বলেছিল। ছোট্ট এই ডায়মন্ড স্টোন বসানো পেন্ডেন্টটা, চেন আর একজোড়া ইয়ারিং চিকচিক করেছে আলোর নিচে। রিদি সেগুলো হাতে নিল, কিন্তু পরক্ষণে তার মুখটা বিষণ্ণতায় ভরে গেল। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সেখানে বইয়ের মর্যাদা নেই, সেখানে এই দামি গহনাগুলো কি সাদৃশ্য ঠেকাচ্ছে। আলমারিতে তুলে রাখার জন্য এগিয়ে গিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এসব পড়ার কোনো ইচ্ছে তার নেই। হঠাৎ তার নজরে পড়ল একটা র্যাপিং পেপারে মোড়ানো ছোট্ট গিফট। তাতে সুন্দর হাতে লেখা আছে, স্পেশাল গিফট ফর ইউ। রিদির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কৌতূহল নিয়ে কাঁপা কাঁপা হাতে সেই গিফটের বাক্সের ফিতেটা খুলল। বাক্সের ডালা খুলতে ভেতরে রাখা জিনিসটা দেখে দু চোখে বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বাক্সের ডালা খুলতে
খুলতেই ভেতরে রাখা বস্তুটির দিকে তাকিয়ে হৃদির চোখ পলক যেন স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে রীতিমতো স্তব্ধ। তার মতো একজন পরিণত মেয়েকে কিভাবে একটা এমন উপহার দিলেন? সে কি ছোট বাচ্চা যে তার এখন